বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ধান উৎপাদন কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এবং এই ধান উৎপাদন বাড়ার ক্ষেত্রে যে সংস্থাটি অনেক বেশি ভূমিকা রেখেছে সেটি হচ্ছে ব্রি সম্পর্কে আজকে আমরা জানবো। তো বন্ধুরা, এই যে তারা বাংলাদেশে অনেকগুলো ধান উদ্ভাবন করেছে, অর্থাৎ ধানের অনেকগুলো প্রজাতি তারা উদ্ভাবন করেছে যেগুলো খুবই উচ্চ ফলনশীল এবং হাইব্রিড প্রজাতি। বন্ধুরা, বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে, বাংলাদেশের মতো এত জনঘনত্ব সম্পন্ন একটা দেশে এটি কিন্তু খুব বেশি প্রয়োজন, কারণ আমাদের জমির সংখ্যা খুব কম বা ভূমির সংখ্যা কম বা খুব অল্প। এইখানে দাঁড়িয়ে আমাদের আসলে এত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদেরকে কিন্তু এরকম উচ্চ ফলনশীল বীজের উপরে কিন্তু নির্ভর করতে হবে, সেটি যে ধরনের খাদ্য উপাদানই বা খাদ্যশস্যই হোক না কেন। বন্ধুরা, কতগুলো ধানের জাত উদ্ভাবন করেছে তোমরা কি জানো? না জানলেও কোনো সমস্যা নেই বন্ধুরা, আজকের ক্লাসে এটার উত্তর পেয়ে যাবে। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের কৃষি অধ্যায়টি পড়াচ্ছি এবং পড়াতে অনেকখানি শেষের দিকে চলে এসেছি এবং আমি তোমাদের সাথে এই অধ্যায় যখন আলোচনা করেছি বিভিন্ন টপিক, বাংলাদেশের কৃষিক্ষেত্র এছাড়া বিশ্বের বিভিন্ন যে শস্য আমরা দেখি সেই শস্যগুলোর যে বন্টন, সেগুলোর যে নিয়ামক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেগুলোর সাথে অর্থনীতিগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। এরপরে তোমাদের সাথে বাংলাদেশের যে সামুদ্রিক মৎস্য সম্পদ, অভ্যন্তরীণ মৎস্য সম্পদ, বাংলাদেশের গবাদি পশু, হাঁস মুরগি, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করেছি, তাই না? অর্থাৎ বাংলাদেশের কৃষিক্ষেত্রের একটা সার্বিক চিত্র তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সেগুলো তথ্য দিয়েও বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা আজকের ক্লাসে যে টপিকটি নিয়ে জানবো, যে টপিকটি নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের কৃষি সংস্থাসমূহ। বন্ধুরা, আমরা আজকে বাংলাদেশে যে কৃষি সংস্থাগুলো আছে সেই কৃষি সংস্থাগুলো নিয়ে জানবো। বন্ধুরা দেখো, বাংলাদেশে আমরা যতগুলো সংস্থা দেখি, বিভিন্ন ধরনের যত সংস্থাই আছে, আমার কাছে ব্যক্তিগতভাবে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সংস্থা আছে তাদের মধ্যে কৃষি সংস্থা কিন্তু অন্যতম। কেননা তারা আসলে খুব সত্যিকার অর্থে একদম যেটি কিনা একদম দরকার, প্রায়োগিকভাবে যে কাজগুলো করা দরকার সেগুলো করার ক্ষেত্রে তারা অনেক দূরে গিয়েছে। এই কৃষি সংস্থাগুলো কেউ গবাদি পশুর উন্নয়নে, নতুন গবাদি পশু উদ্ভাবনে তারা কাজ করেছে। কেউ মুরগি, হাঁস মুরগির এগুলো নতুন প্রজাতি উদ্ভাবনে কাজ করেছেন, ঠিক আছে, হাইব্রিড প্রজাতি যেগুলো। এছাড়া ধানের উৎপাদনের ক্ষেত্রে, অন্যান্য খাদ্যশস্যের যে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে নতুন বীজ উৎপাদন, এগুলো সব করার ক্ষেত্রে কৃষি সংস্থাগুলো কিন্তু একটা অগ্রদূত হিসেবে কাজ করেছে। বন্ধুরা, স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ কিন্তু কৃষিতে উত্তরোত্তর সফলতা অর্জন করেছে। বাংলাদেশ যেহেতু এখনও বলতে গেলে একটা কৃষিভিত্তিক দেশ এবং এই সফলতা লাভ করেছে কিন্তু এই কৃষি সংস্থাগুলোর মাধ্যমে। এবং আমাদের এই যে এই সফলতার পেছনে কিন্তু যারা অবদান রেখেছে তারা হচ্ছে এই কৃষি সংস্থাগুলো। দেখো, আমরা জানি যে এই বাংলাদেশের কৃষকেরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। একটা সময় আমি নিজেও দেখেছি যে লাঙল দিয়ে হাল চাষ করতে, সেটি করতে কিন্তু বেশ কষ্ট হতো। এখন দেখো, এছাড়া এই লাঙল দিয়ে হাল চাষ করে যে বীজটি সে জমিতে ফেলতো, তাতে দিয়ে হয়তো মন মতো ধান হতো না। তো বন্ধুরা, এমন একটি জায়গায় দাঁড়িয়ে, এবং দেখো বাংলাদেশ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য, আমি এটাকে সি দিয়ে একটু লিখে দিই, ক্লাইমেট চেঞ্জ বা সি দিয়ে লিখি, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা অনেক জায়গায় দেখেছি লবণাক্ততা বৃদ্ধি পেতে। এখন যেখানে লবণাক্ততা বৃদ্ধি পাবে সেখানে কি তাহলে আমি শস্য উৎপাদন করব না? সেই সব জায়গায় লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবনের ক্ষেত্রেও কিন্তু আমাদের কৃষি সংস্থাগুলো কিন্তু তারা অনবদ্য পরিশ্রম করেছে এবং আমাদের কৃষকদের যে শ্রম, তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের এই পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করেছে এই কৃষি সংস্থাগুলো এবং তাদের কাজকে, তাদের শ্রমকে, তাদের মুখে একটা হাসি আনার চেষ্টা করেছে। দেখো, তারা আমাদের কৃষকেরা অনেক কাজ করে পরবর্তীতে যখন তার উৎপাদন অনেক ভালো দেখে, নিশ্চয়ই তার অনেক ভালো লাগে এবং সেই কাজগুলোই করেছে আমাদের কৃষি সংস্থাগুলো। বন্ধুরা, এই ক্ষেত্রে প্রথমেই আমি যদি বলি যেটির অবদান অনেক বেশি, সেটি হচ্ছে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং এর অধীনে যে আমরা বিভিন্ন ধরনের সংস্থা দেখি সেগুলো। 1990 সালে এরই ধারাবাহিকতা বাংলাদেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। তাহলে কত সালে? 1990 সালে, ঠিক আছে, 1990 সালে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা কিন্তু অর্জন করে। এবং তারপর হতে বাংলাদেশের যে মোট জনগোষ্ঠী আমরা যদি দেখি, তাহলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর
বাংলাদেশে যত মোট জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর ৬২% কিন্তু কোনো না কোনোভাবে কৃষির উপর নির্ভরশীল। এবং কৃষি খাতের মধ্যে আমরা ধান, গম, পাট, তুলা, আখ, রেশম, তারপর উদ্যান কৃষি যেগুলো, মৎস্য, পশুপালন, শাকসবজি, মৃত্তিকা উন্নয়ন, বীজ উন্নয়ন, এসব বিতরণের ক্ষেত্রে সাহায্য, এগুলোর উপর কিন্তু ব্যাপক অবদান লক্ষ্য করি এই কৃষি সংস্থাগুলো। এবং এই কৃষি সংস্থাগুলোকে গভর্ন করে হচ্ছে আমাদের কৃষি মন্ত্রণালয়। বন্ধুরা, বর্তমানে তো আমরা নিউক্লিয়ার যে কৃষি, সেই কৃষি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে নিউক্লিয়ার কৃষি কিন্তু কৃষি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আমরা যদি একটু এক নজরে বাংলাদেশে যে কৃষি সংস্থাগুলো কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের যদি একটু দেখতে যাই, তাহলে দেখো প্রথমেই হচ্ছে বিএডিসি। আমি প্রত্যেকটি সংস্থা নিয়ে কথা বলবো, তাই এখানে আসলে বিস্তারিত বলছি না। বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডিএই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিএআরসি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বিআরআরআই, আমি এটির কথাই বলেছিলাম প্রথমে, ব্রিজ এটা বলেছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাড়ি, বিএআরআই। বাংলাদেশ পারমাণবিক সংস্থা বিনা, বিআইএনএ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বিএমডিএ। তুলো উন্নয়ন বোর্ড, সিডিবি। কটন ডেভেলপমেন্ট বোর্ড, এখন আসলে পুরোটা না বলি, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, এসআরডিআই। কৃষি বিপণন বিভাগ, ডিএএম। মৎস্য উন্নয়ন কর্পোরেশন, এফডিসি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যেটির কথা আগেও তোমাদের সাথে একবার আমি বলেছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, যেটি বাংলাদেশের হচ্ছে আগারগাঁওয়ের দিকে অবস্থিত। অন্যান্য যে কৃষি কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনুষদ, এগুলো কিন্তু বাংলাদেশের কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাহলে চলো বন্ধুরা, আমরা এক এক করে প্রত্যেকটি সংস্থা সম্পর্কে একটু জানি। প্রথমে আমরা দেখব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে, এটি পুনরূপ তো আমরা দেখলাম। এবং এই সংস্থার মূল কাজ কি? এই সংস্থার মূল কাজ হচ্ছে বীজের উৎপাদন, উচ্চ ফলনশীল বীজ উৎপাদন এবং বীজের গুণ বৃদ্ধি করা। দেখো বন্ধুরা, বাংলাদেশের যে এই যে বিএডিসি, তারা কিন্তু 21টি বীজ উৎপাদন খামার, অর্থাৎ নতুন নতুন যে বীজ, সেই বীজ উৎপাদন খামার এবং এ সংক্রান্ত 15টি চুক্তিবদ্ধ উৎপাদন খামার কিন্তু বাংলাদেশ এই কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে কিন্তু রয়েছে। তাহলে দেখো তাদের যে অবদান, সেই অবদানটি কিন্তু অনেক বেশি। তো তারা কি করে, দেখো যে বীজগুলো, সেই বীজগুলোকে যান্ত্রিকভাবে 12টি বীজ প্রক্রিয়াকরণের ভেতর 12টি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র আছে, সেই 12টি বীজ প্রক্রিয়া কেন্দ্রের ভিতর এবং বাইরে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদনক্ষম করে তোলে। অর্থাৎ তারা বীজ নিয়ে, যেগুলো কিনা খুব বেশি উৎপাদনক্ষম না, পরবর্তীতে এগুলোকে এই উৎপাদন 12টি যে বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র আছে সেগুলোর ভিতর নিয়ে সেগুলোকে উৎপাদনক্ষম করে তোলা হয়। এবং এইটি কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে ব্যাপক একটা অবদান রাখছে। তার পরবর্তীতে বন্ধুরা আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বন্ধুরা, আমরা একটু দেখব যে কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি কৃষি যে গবেষণা এবং ফলপ্রসূ কৃষি সম্প্রসারণ সেবাদানের মাধ্যমে কৃষি যে যন্ত্র, সেগুলোর আধুনিকায়ন সম্পাদন করে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমাদের নতুন নতুন যে সেই কৃষির যন্ত্র যে আধুনিকায়ন, সেই প্রক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন করে থাকে এই কৃষি সম্প্রসারণ বিভাগ। এবং এটির ইংরেজি নামে দেখি আমরা ডিএই, এই যে তিনটি আমরা যে সংক্ষিপ্ত রূপ দেখতে পারি, তো এটি পূর্ণরূপ হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ বিভাগ। এটি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে কিন্তু পরিচালিত হয়ে থাকে। এবং তার মানে দেখো, আমাদের কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহারের যে একটা ব্যবহারকে যে একটা উৎসাহিত করার ক্ষেত্রে, ব্যবহারটিকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই বিভাগটি কিন্তু বেশ কাজ করছে। এবং বর্তমানে কৃষিতে উন্নয়ন করতে হলে আধুনিকায়নে কিন্তু কোনো বিকল্প নেই। বন্ধুরা, এরপরে আমি তোমাদের সাথে যে সংস্থাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বিএআরসি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। বন্ধুরা দেখো, এই যে সংস্থাটি, এই সংস্থাটি 1973 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই সংস্থাটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু সহযোগিতাপূর্ণ কাজ করে। এই সংস্থা যেমন কৃষি, বন, পরিবেশ, মৎস্য, পশুপালন, গ্রামীণ উন্নয়ন, এগুলো থেকে শুরু করে শিক্ষা, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, এসব মন্ত্রণালয়ের সাথেও কিন্তু তারা কাজ করে থাকে। অর্থাৎ কৃষিভিত্তিক গবেষণায় কিন্তু তারা বেশ কাজ করে। যেমন যখন সে গবেষণা কথাটি আছে, তার মানে তাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কিন্তু একটা কানেক্টিভিটি বা কোলাবোরেশন আছে। এই কৃষির যে গবেষণার মাধ্যমে সেটাকে বাণিজ্যিকীকরণ, এই কাজটি তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে করে। আবার ওই গবেষণার ওই ব্যাপারটি কিন্তু বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় একই সাথে, তাই না? আবার
এই যে শিল্প, এখানে কিন্তু এই যে গ্রামীণ উন্নয়নের যে ব্যাপারটি সেটি শিল্প উন্নয়নের সাথে কানেক্টেড হয়ে যায়। তার মানে এদের যে একটা কোলাবোরেশন সেটা কিন্তু আমরা একটা বড় কোলাবোরেশন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমরা দেখতে পাই। এরপরে বন্ধুরা আমরা যে সংস্থাটি নিয়ে জানবো সেটি হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ, এটাকে আমরা ব্রি বলি এবং বাংলায় তো ব্রি বলি, এটার ইংরেজি নাম যেটি সেটি সংক্ষেপ নাম হচ্ছে BRRI, এই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটিকে আমরা সংক্ষেপে ব্রি বলে থাকি। দেখো এরা নতুন নতুন বীজের উদ্ভাবন এবং পুরনো কম উৎপাদনশীল বীজের পরিবর্তে উফশি বা উচ্চ ফলনশীল ধান বীজের উদ্ভাবন, ধানের উৎপাদন বৃদ্ধি, এগুলোতে কিন্তু তারা এই সংস্থাটি কাজ করে থাকে। তাহলে একটা জিনিস দেখো বন্ধুরা, এই সংস্থাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করে থাকে এবং বর্তমানে এই সংস্থাটি যে কতগুলো ধান উৎপাদন করেছে হাইব্রিড এবং উচ্চ ফলনশীল ধান, সেটির সংখ্যাটি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে। তো বাংলাদেশের যে সরকারের, যদি আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওরা বা ব্রি এরা এখন পর্যন্ত 100টি জাতের ধান কিন্তু উদ্ভাবন করেছে। এবং দেখো এটা কিন্তু বাংলাদেশের মতো একটা ধান বা ভাত প্রধান দেশের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, তাই না? এবং দেখো এই ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে কিন্তু বিভিন্ন ইস্যুতে জড়িয়ে আছে, অর্থাৎ ইরি যেটা, ঠিক আছে, রি বা ERRI যেটা, তাই না, যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সাথে কিন্তু তারা জড়িয়ে আছে। এবং এই সংস্থা বাংলাদেশের উপর দিয়ে যে বয়ে যাওয়া আইলা, সিডর, এগুলোর ফলে উপকূলীয় অঞ্চলে যে উৎপাদন ব্যাহত হয় তা পুষিয়ে নিতে কিন্তু ফ্লাড টলারেন্ট, ঠিক আছে, ফ্লাড টলারেন্ট এবং লবণ সহিষ্ণু ধান উৎপাদনে বা বীজ উৎপাদনে কিন্তু তারা কাজ করে থাকে। তাহলে দেখো বন্ধুরা, এর আগে বলেছিলাম যে এদের অবদানটি আসলে কত বেশি, অর্থাৎ তোমার একটা জায়গা দিয়ে এই যে বন্যা যাচ্ছে অথবা এই ধরনের সাইক্লোন যাচ্ছে, তারপরও তোমার ধানের ক্ষতি হবে না, এমন ধরনের সহিষ্ণু ধান যদি উৎপাদন করা সম্ভব হয়, সেটি নিশ্চয়ই অনেক বেশি উপকারে আসবে আমাদের মতো একটা দেশের জন্য। এরপরে আমরা যে সংস্থাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা সংস্থা, যেটিকে আমরা ইংরেজিতে সংক্ষেপে BARI বলি, বাড়ি, এবং এটির পুনরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। দেখো বন্ধুরা, কৃষিক্ষেত্রে এই সংস্থার বিশালতা কিন্তু ব্যাপক বিস্তৃত, এটি বেশ কিছু কাজ করে থাকে। এই সংস্থা বহু শস্য গবেষণায় নিয়োজিত, যেমন ডাল, কলম উৎপাদন তৈরি করা, নতুন তৈলবীজ, শাকসবজি, ফল, ফুল ইত্যাদি উন্নয়নের সাথে জড়িত আছে। প্রজাতি উন্নয়ন ছাড়াও কিন্তু এই সংস্থা কী করে, অপ্রচলিত কিছু এলাকা যেখানে ফসলের চাষ হয় না, সেখানে কিভাবে মাটি এবং শস্য ব্যবস্থাপনা করা যায়, কিভাবে সেখানে শস্য উৎপাদন বৃদ্ধি করা যায়, রোগ পতঙ্গ ব্যবস্থাপনা করা যায়। আমরা শস্যের ভিতর বিভিন্ন ধরনের রোগ টোগ দেখি, সেই রোগ পতঙ্গর মাধ্যমে আক্রান্ত হতে দেখি, এগুলোকে কীভাবে ব্যবস্থাপনা করা যায়, রোধ করা যায়, সেচ এবং পানি ব্যবস্থাপনা কীভাবে ঠিকঠাকভাবে করা যায়, খামারের যন্ত্রপাতি উন্নয়ন করতে হয় কীভাবে, রোপণ পদ্ধতির উন্নয়ন কীভাবে করলে আমি উৎপাদনটা আরও ভালো পাবো, খামার পদ্ধতি কিভাবে ব্যবস্থাপনা করতে হবে, ফসল উত্তর অবস্থা তদারকি কিভাবে করতে হবে, আমি ফসল লাগানোর পরে পরবর্তীতে আমি কি ধরনের তদারকি করব, আর্থসামাজিক বিষয়ে গবেষণা করে থাকে, যেগুলো কিনা শস্যের উৎপাদন থেকে শুরু করে বিপণন এবং ভোগের সাথে সম্পর্কিত। তাহলে একটা জিনিস দেখো, যে আমরা ব্রির কথা যদি বলি, সেই ব্রি ছিল ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করছে। এছাড়া অন্যান্য যে গবেষণা কাউন্সিল, তাদেরও আমরা দেখি যে তাদের কাজগুলো ব্যাপক হলেও এই কৃষি গবেষণা সংস্থার কাজ কিন্তু অনেক 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 বেশি বিস্তৃত, ঠিক আছে। এরপরে বন্ধুরা আমরা যে সংস্থাটি নিয়ে জানবো সেটি হচ্ছে বাংলাদেশ পারমাণবিক কৃষি সংস্থা, যেটিকে আমরা সংক্ষেপে বিনা বলি, এবং যার পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, ঠিক আছে, নিউক্লিয়ার এগ্রিকালচার। এরা কি করে, এরা আসলে 1972 সালে 1 জুলাই এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে। তো এদের কাজটি কি দেখো, এটার সদর দপ্তর হচ্ছে ময়মনসিংহে অবস্থিত, এবং এদের যে কাজটি সেটি একটু বলি। এরা হচ্ছে বর্তমানে 37টি, দুঃখিত বন্ধুরা আমি একটু এখানে লিখি, এরা ইতিমধ্যে 37টি নতুন জেনেটিক প্রজাতির বিভিন্ন শস্য উদ্ভাবন করেছে। অর্থাৎ এরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের ফসলগুলোর বা এই ধরনের যে শস্য, সেগুলোর শস্যের যে মান উদ্ভাবন বা মান উন্নয়ন যেটি, সেই উন্নয়নের কাজে কিন্তু তারা কাজ করছে। এবং এই যে তারা 37টি বিভিন্ন ধরনের শস্য উদ্ভাবন করেছে, সেগুলো কিন্তু ব্যাপক আকারে জমিতে চাষাবাদের জন্য বাংলাদেশ জাতীয় বীজ বোর্ডের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে। তাহলে দেখো তাদের কাজগুলো কিন্তু কত বেশি গুরুত্বপূর্ণ, এবং বর্তমান যে সময়ে এই বিনার কাজ কিন্তু অনেক বেশি রিলেভেন্ট একটা কাজ। এরপর আমরা দেখব বাংলাদেশের আরেকটি কৃষি সংস্থা, সেটি হচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। বন্ধুরা, বরেন্দ্রকে আমরা ইংরেজিতে বলি বারিন্দ,
ঠিক আছে? বন্ধুরা দেখো, বারিন্দ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটি। একটা ব্যাপার, এখানে ইটি হবে কিনা আমি নিশ্চিত না, তোমাদের বইতে ই দেওয়া, কিন্তু আমি সবসময় বারিন্দে ই পড়ি নাই, ঠিক আছে? ইটি আমি জানি, ই আমি দেখিনি, তবে এখানে যদি দিয়ে থাকে তো তোমাদের বইও সেটি দেওয়া, এটি ভুলও হতে পারে, আর এটা একটু তোমরা নিজেরা যাচাই করে নেবে, হ্যাঁ, যে এখানে এটি সঠিক তথ্যটি আসলে কি হবে বা এটাই সঠিক তথ্য কিনা। তাহলে এটা হচ্ছে বারিন্দ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটি। একটা জিনিস দেখো বন্ধুরা, এদের এই সংস্থা কি করে, এরা মূলত এই বারিন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, এদের নামের ভিতরে এদের কাজটি কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ এরা বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু আমরা বরেন্দ্র এলাকা দেখি, তাই না? সেই উত্তরবঙ্গের বরেন্দ্র এলাকায় কিন্তু এরা কৃষি উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এরপরে তুলা উন্নয়ন বোর্ড। বন্ধুরা, আমি তুলা উন্নয়ন বোর্ডের একটি যে শাখা, যেটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে দিনাজপুরে, সেই দিনাজপুরের গেস্ট হাউসে আমি গিয়েছিলাম, সেখানে থাকা সম্ভব আমার হচ্ছে একটা সৌভাগ্য হয়েছিল। খুবই সুন্দর বন্ধুরা, সেই সময়টি আমার মনে করতে খুব ভালো লাগে, যেটি তোমাদের সাথে এর আগেও বেশ কয়েকবার বলেছি, তাই একই কথা আরেকবার না বলি। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড, যেটি পুনরূপ হচ্ছে যেটিকে ইংরেজিতে সংক্ষেপে বিসিডিবি বলে, বাংলাদেশ কটন ডেভেলপমেন্ট বোর্ড। বর্তমানে আমরা জানি যে তুলা বা এই তুলা উন্নয়ন, এই যে তুলা কিন্তু বর্তমানে তুলার যে চাষ সেটি বাড়ছে বাংলাদেশে, এবং সেইখানে দাঁড়িয়ে তুলা উন্নয়নের জন্য কিন্তু বেশ ভালো রকমের কাজ করে যাচ্ছে এই যে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড। এরপরে বন্ধুরা, আমরা যে সংস্থাটি নিয়ে জানবো সেটি হচ্ছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের পুনরূপ হচ্ছে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এবং এর যে সংক্ষেপের নাম হচ্ছে SRDI, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এরা কি করে থাকে দেখো, এই সংস্থা কৃষির উন্নয়নের জন্য সারা দেশে কৃষির উপযোগিতায় প্রয়োজনীয় মৃত্তিকা জরিপ কাজ সম্পন্ন করে থাকে। একটা ব্যাপার দেখো বন্ধুরা, আমরা যদি একটা ভূমিতে কোনো কিছু চাষ করতে চাই, আমার সেই মাটিটি কেমন সেটার উপর নির্ভর করে কিন্তু যে সেই শস্যটি কীরকম হবে, ঠিক আছে? যেমন ধরো, তুমি যদি একটা বেলে মাটিতে, ঠিক আছে, তুমি যদি বেলে মাটিতে ধান লাগাতে চাও, হ্যাঁ, তোমার ধান হয়তো বা হবে, কিন্তু সেটা উৎপাদন কিন্তু ভালো হবে না। তাহলে বেলে মাটিতে ভালো হবে কি? বেলে মাটিতে ভালো হবে হচ্ছে সাধারণত আমরা যে বাঙ্গি দেখি, তরমুজ দেখি, এগুলো একটু ভালো হয় বেলে মাটিতে। তাহলে দেখো, তোমার ভূমিতে কোন ধরনের মৃত্তিকা ভালো হবে, দুঃখিত, কোন ধরনের শস্য ভালো হবে, বা তোমার ওই মৃত্তিকা কোন ধরনের শস্য ভালো হবে, এটি যদি না জানো তাহলে কখনোই কিন্তু কৃষিকাজটি ঠিকভাবে করা সম্ভব হবে না। এবং যার জন্যে আমি একটু এর আগে দেখেছি, আজকে তোমাদের সাথে যখন আলোচনা করছিলাম তারই বেশ কিছুদিন আগে আর কি, তো আমি পড়ছিলাম যে বাংলাদেশে অনেকে ভিয়েতনামের যে খাটো জাতের নারিকেল গাছ আছে, সেই খাটো জাতের নারিকেল গাছ লাগিয়ে তারা আসলে সমস্যার মধ্যে পড়েছে, তারা দেখছে তাদের উৎপাদন হচ্ছে না। তো এখন একটা ব্যাপার বন্ধুরা, যারা যেখানে খাটো গাছ লাগিয়েছে সেই গাছটি আসলে সেই জায়গায় হওয়ার মতো উপযুক্ত পরিবেশ আছে কিনা, মৃত্তিকা আছে কিনা, সেটা তারা যাচাই করে নিয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। হয়তোবা তারা যাচাই করে নেয়নি, এবং ওই মৃত্তিকাটি ওই ধরনের গাছ হওয়ার জন্য, বা ওই ভিয়েতনামিজ যে খাটো জাতের নারিকেল গাছ, ওই ধরনের গাছ হওয়ার জন্য কিন্তু ওই মৃত্তিকাটি হয়তোবা উপযোগী নয়, এই জন্য সেখানে হচ্ছে না। তো বন্ধুরা দেখো, এই মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট যদি বলি, তারা কিন্তু খুব সহজেই বিভিন্ন জায়গায় মাটি এনে তোমার মাটি সেগুলোকে পরীক্ষা করে পরবর্তীতে তোমাকে জানিয়ে দেবে যে তোমার এই মাটিতে কি কি অভাব আছে, কোন ধরনের সার ব্যবহার করতে হবে, কোন ধরনের শস্য লাগালে এখানে সবচেয়ে বেশি উৎপাদন পাওয়া যাবে। তাহলে দেখো, মৃত্তিকা সম্পদ উন্নয়ন কিন্তু খুবই কোর একটা ভূমিকা আছে। এরা হয়তো বা বীজ উৎপাদন করছে না, কিন্তু আলটিমেটলি তো আমাকে ভূমিতে শস্যটা লাগাতে হবে। তো এই ভূমিটা নিয়ে, মূল জিনিসটাকে নিয়ে গবেষণা করছে বা কাজ করছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। এরপরে বন্ধুরা, আমরা আরও দুটি সংস্থা নিয়ে জানবো। একটি হচ্ছে কৃষি বিপণন বিভাগ। দেখো, এই সংস্থা কৃষিতে গভর্নেন্স চালু করা দৃঢ় অঙ্গীকার নিয়ে জটিল কৃষি বিপণন ব্যবস্থার কিন্তু উন্নয়নে কাজ করে যাচ্ছে। বন্ধুরা দেখো, এটি কি করছে, গভর্নেন্স কি ব্যাপারটা, কৃষিতে আমরা বিভিন্ন ধরনের যে বর্তমানে ইন্টারনেটের ব্যবহার, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্যের ব্যবহার, এই যে ব্যাপারগুলো, এগুলো বর্তমানে বাড়ছে, এবং তুমি গভর্নেন্সের মাধ্যমে তুমি সহজেই গভর্নমেন্টের যে এগ্রিকালচারাল যে সুবিধাগুলো আছে, যে সেবাগুলো তোমাকে দেয়, সেই সেবাগুলো পেতে পারো, এবং এই নিয়ে কাজ করছে এই কৃষি বিপণন বিভাগ। এরপরে বন্ধুরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলা হয় বা মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলা হয়, যেটি লোগো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরা কি করে,
বাংলাদেশের যে মৎস্য ক্ষেত্রের উন্নয়ন, আমরা তো এর আগে সংস্থাগুলো দেখেছি যে বিভিন্ন ধরনের যে সেটা গবাদি পশু হোক অথবা বিভিন্ন ধরনের বেশিরভাগই দেখেছি যে ফসল জাতীয় পণ্যগুলো শস্যগুলো আছে সেগুলো উদ্ভাবনে তারা বা সেগুলো জাত উন্নয়নে মান উন্নয়নে তারা বেশ কাজ করছে। কিন্তু মৎস্য উন্নয়নের জন্য এখনো আমরা দেখিনি, কিন্তু সেটার জন্য ডেডিকেটেড যে সংস্থা আছে সেটা হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, এবং এরা মৎস্য ক্ষেত্রের উন্নয়ন, বিভিন্ন ধরনের প্রজাতি উৎপাদন, বিপণন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সংস্থা কিন্তু কাজ করে থাকে। বর্তমানে বাংলাদেশ কিন্তু অনেক নদীর মাছ বর্তমানে কিন্তু আমরা পুকুরে চাষ করতে পারছি। এটির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অবদান আছে এই বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ক্ষেত্রে। এক্ষেত্রে তারা মৎস্য ক্ষেত্র উন্নয়নে কাজ করছে, বিভিন্ন ধরনের প্রজাতি উদ্ভাবনে বা উৎপাদনে কাজ করছে। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, আমরা বাংলাদেশের কৃষি সংস্থাগুলো সম্পর্কে জানলাম এবং বাংলাদেশের এই কৃষি সংস্থাগুলো যে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের উন্নয়নে সেটি তো বুঝতে পারছি। কারণ আমাদের কৃষিতে, আমাদের টোটাল জিডিপিতে কৃষি খাতের অবদান কিন্তু অনেক বেশি, এবং এই কৃষি খাতকে ফেলে দিয়ে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। তাই সার্বিক উন্নয়নের জন্য বা সামগ্রিক উন্নয়নের জন্য কিন্তু এই কৃষি সংস্থাগুলোকে আমাদের অবশ্যই দরকার। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।